আমরা শুরু করি। আমাদের গত ক্লাসের নোট মনে হয় ঋত্বি দিছে, ঋত্বি মনে হয় এখনো জয়েন করে নাই। আহ ঋত্বি আর ইয়া বাকি মনে হয়, ইশতিয়াক বাকি। আচ্ছা, আমরা আজকে গত ক্লাসের পরের থেকে শুরু করব। গত ক্লাসে আমরা পড়ছিলাম তড়িৎ প্রাবল্য পর্যন্ত, আজকে আমরা শুরু করব হচ্ছে গিয়ে তড়িৎ বিভব থেকে। তো তোমরা হেডলাইন দিয়ে দাও সবাই, আমাদের আজকের টপিক শুরু হচ্ছে তড়িৎ বিভব। আজকের টপিকে হেডলাইন দেবো হচ্ছে তড়িৎ বিভব। তো আচ্ছা, তো তড়িৎ বিভব কাকে বলে সেটা একটু আমরা জানবো। তড়িৎ বিভব হচ্ছে গিয়ে, আমি একটু আগে সংজ্ঞাটা লিখে নিই। অসীম হতে অসীম হতে প্লাস 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ আনতে বস্তুর বিরুদ্ধে হবে, বস্তুর বিরুদ্ধে যে কাজ সম্পন্ন করতে হয়, যে কাজ সম্পন্ন করতে হয় তাকে তড়িৎ বিভব বলে। টানা 3 ঘন্টা লিখছো তো, হাত ধরে আছে তোরা। আচ্ছা দেখো, আমাদের সংজ্ঞা হচ্ছে অসীম হতে প্লাস 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে বস্তুর বিরুদ্ধে, কিন্তু কথাটা কিন্তু বুঝবা, বস্তুর বিরুদ্ধে যে কাজ সম্পন্ন করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। আমরা এখন তড়িৎ বিভবের ইকুয়েশনটা দেখবো। এর আগে হচ্ছে আমরা একটু ঐকিক নিয়মটা খেয়াল করি। দেখো, আমাদের এটা ছিল তড়িৎ ক্ষেত্র ছিল, মনে করো অসীম থেকে আমি প্লাস 1 কুলম্ব চার্জকে চাচ্ছি এই তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে স্থাপন করতে। তো এই স্থাপন করার সময় আমাদের যে পরিমাণ কাজ করতে হচ্ছে কার বিরুদ্ধে, ওই বস্তুর বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ বিভব। এখন আমরা যদি একটু ঐকিক নিয়ম খেয়াল করি, কিউ কুলম্ব চার্জ আনতে কিউ কুলম্ব চার্জ আনতে কাজ সম্পন্ন করছে, মনে করো কাজ সম্পন্ন হয় ডাব্লিউ পরিমাণ, ঠিক আছে। সুতরাং 1 কুলম্ব চার্জকে তুমি যদি আনতে চাও তখন তোমার কাজ সম্পন্ন করতে হবে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ পরিমাণ। তো এই ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ যে আছে এটাকে আমরা বলছি তড়িৎ বিভব, মানে ভি। সুতরাং বলা যায় ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, যেখানে আমরা বলতে পারি বি বলতে বিভব, আর এর একক হচ্ছে তো বুঝছোই, ভোল্ট। ওকে, এটা ছিল হচ্ছে কি একবার স্বাভাবিক কৃত কাজ, এবং যদি চার্জ দেওয়া থাকে তখন আমরা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করে করে ফেলতে পারবো। আর যখন আমাদের মাধ্যম চলে আসবে, মাধ্যমের হিসাব করতে বলে, তখন কিন্তু আমরা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে পারবো না। তো এটার জন্য আমাদের একটু কাজ করতে হবে, যেটা হচ্ছে আমরা এখন করব। তোমরা কষ্ট করে সবাই খাতার মধ্যে এটা তুলে ফেলো, এর মধ্যে আমি সাইড দিয়ে বাকি অংশটা শুরু করি। দেখো, আমাদের এখানে হচ্ছে একটা নির্দিষ্ট সীমার মধ্যে কাজটা হচ্ছে। কি হবে, এই অসীম থেকে এই পৃথিবীর মধ্যে, পৃথিবী না, মনে করো বস্তুর মধ্যে, মনে করো অসীম থেকে একটা বস্তুর মধ্যে, এখন এখানে বা একটা ক্ষেত্রের মধ্যে। তো এখানে আমরা হচ্ছে মেইনলি কাজ করবো হচ্ছে এই ডাব্লিউ হিসাবটা বাইর করবো। তো ডাব্লিউ সমান আমরা কি জানি, ডাব্লিউ সমান আমরা মোটামুটি সবাই এই জিনিসটা ক্লিয়ার যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তাই না? তো এখানে তো আমাদের এফ এস টা অ্যাপ্লাই হবে না, ঠিকই এফ অ্যাপ্লাই হবে কিন্তু এস তো আর এখানে অ্যাপ্লাই হবে না, কারণ এখানে সরণ ঘটে না, এখানে ঘটছে দূরত্ব, ডিস্টেন্স। তো ডিস্টেন্সটা আমরা হিসাব করবো একটা নির্দিষ্ট ভ্যালু নিয়ে, যেমন ধরো হচ্ছে কি আমাদের যেহেতু ক্ষেত্রটার মধ্যে আমরা করছি একটা আর দূরত্ব যে মধ্যবর্তী দূরত্ব ছিল বা ডি দূরত্ব সেটাই বলো, আমরা ওটা অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল দেখা যাবে এস, এস এর পরিবর্তে বা এস এর ক্ষুদ্রতম একক যেটা, সেটাকে আমরা ধরবো হচ্ছে কি ডি আর। ঠিক আছে, এই ডি আরটা কেন ধরছি, কারণ আমরা আর এর সাপেক্ষে কাজ করবো, এই জন্য। আর মানে কি দূরত্বের সাপেক্ষে। তো এখানে আমরা যদি এখন ইন্টিগ্রেশন করি, কাকে করবো, এফ কে করবো আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। ওই বলা হয়েছে একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে কাজ হবে না, এই একটা নির্দিষ্ট ক্ষেত্র না, এই নির্দিষ্ট ক্ষেত্রের জন্য আমরা এখন ইন্টিগ্রেশন করতেছি। তো এখন এক্ষেত্রে আমাদের এই ইন্টিগ্রেশন একটা লিমিট আছে। লিমিটটা কত, ইনফিনিটি থেকে, মানে অসীম থেকে এই নির্দিষ্ট একটা তোমার ক্ষেত্রের মধ্যে। তো আমাদের লোয়ার লিমিট হচ্ছে এখানে ইনফিনিটি, আর যেটা হচ্ছে নির্দিষ্ট সীমায় চলে আসছে সেটা হচ্ছে আমাদের স্মল আর।
মানে এখানে মেইনলি এই লিমিট গুলো হচ্ছে ডিস্টেন্সটাকে বোঝাচ্ছে, অসীম থেকে আর পর্যন্ত। আর কেন আসছে? কারণ আমার এই ক্ষেত্রের যে দূরত্বটা সেটাকে আমরা আর হিসেবে কাউন্ট করছি। ঠিক আছে, তো এখন এই জায়গায় আমরা আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ইনফিনিটি থেকে আর। ঠিক আছে, এফ, এফ কে ভাঙলে কি পাই? মাধ্যমের ক্ষেত্রে এফ কে ভাঙলে কি পাই? 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। মানে তো আশা করি তোমাদের এই সূত্রটা কত ক্লাসে পড়ছিলাম। 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু dr। তো আমরা এই ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করতেছি? এই আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি। যেহেতু আর এর সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করতেছো, তার মানে বাকি যা থাকবে সবগুলো থার্ড পার্সন। আর থার্ড পার্সন মানে হচ্ছে ধ্রুবক। আর ধ্রুবক সবসময় কোথায় থাকে? থার্ড পার্সন যেমন আমাদের লাইফ থেকে বাইরে থাকে, ধ্রুবক সবসময় বাইরে থাকবে এখানে। তাহলে আমাদের ধ্রুবকটা এখান থেকে বাইরে হয়ে যাবে। এই দেখো, Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0। আর এখানে হবে কি? ইনফিনিটি থেকে আর। আর এখানে 1/r², এটা রয়ে যাবে, কারণ সাপেক্ষ যেহেতু আর, আর ছাড়া বাকি সবগুলো বাইরে চলে যাবে, বাকি সবগুলোকে বাইরে চলে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এই যে দেখো, Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 জানলে ছিল আমরা রাখছি ইন্টু, এখানে 1/r² বলতে কি বুঝি? ইনফিনিটি আর, আর ইনভার্স টু রাখা যায় dr। আশা করি এই পয়েন্টটা তুমি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম আর ইনভার্স টু করতে আসছে, এটা 1/r² বলতে বুঝি আমরা আর ইনভার্স টু। তাহলে এখান থেকে লেখা যায় Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু, এখানে আর ইনভার্স টু। আমরা ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা জানি, যে ইন্টিগ্রেশন x⁴n dx, এটার ফর্মুলাটা কি? x⁴n+1 ডিভাইডেড বাই n+1। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। ঠিক আছে, x⁴n+1 কার হেডফোন খোলা? তোমার সামনে হচ্ছে। দেখো তাহলে কি বলতেছি আমি, এখানে এখানে যে আর ইনভার্স টু আছে, এটার জন্য আমাদেরকে ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলা হচ্ছে x⁴n, এটা ফর্মুলা। এই কার হেডফোনটা খোলা হয় না, তার মাইক্রোফোনটা খোলা কার? এটা এটা বন্ধ হয়ে গেছে। আজকে দিচ্ছি, কোথায় দিচ্ছি? দিচ্ছি না আজকে। আচ্ছা দেখো তাহলে এখানে কি হচ্ছে, এই এই জায়গাকে ফর্মুলা বলানোর জন্য আমরা হচ্ছে কি এইটা একটু খেয়াল করবো। যখন x এর পাওয়ার 1, মানে হচ্ছে x এর সাপেক্ষে তুমি x⁴ সামথিং কে ইন্টিগ্রেশন করতেছো, তখন তোমার ওই পাওয়ারটা একবার +1, পাওয়ারটা নিচে একবার +1 হয়ে আসছে। তাহলে এখানে একটু খেয়াল করো, এই জায়গায় আমরা একই কাজ করতেছি। এখানেও এই যে সাপেক্ষ আর, আর এর সাপেক্ষে হিসাব করতে গেলে এখানে আর ইনভার্স টু চলে আসছে। তো এখানে আমরা যদি এটা ওই হিসাব করে কাজ করি, ইন্টিগ্রেশন হিসাব করে, তাহলে দেখো কি আসতেছে, r⁻² +1, মানে n+1, নিচেও -2 +1, এই যে n+1, n হিসেবে এখানে -2 আছে। ঠিক আছে, আর এখানে আমাদের লিমিট যেগুলো ছিল লিমিট গুলো বসাই দিলাম ইনফিনিটি থেকে আর। ঠিক আছে, আমি এটা কিন্তু তোমাদের আবার মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট তোমাদেরকে ফরম্যাটটা আমি দেখাচ্ছি, বুঝে দিচ্ছি। ঠিক আছে, দেখো ফিজিক্সের সকল কিছু যে মুখস্থ করতে হবে এমন কিছু না, কিন্তু কিছু কিছু ফরম্যাট তোমাদেরকে বোঝানো হচ্ছে, এগুলা কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য। আবার অনেক ক্ষেত্রে দেখো প্রমাণগুলো ব্যাখ্যা করতেছি না, ডাইরেক্ট সূত্র দিয়ে কাজ করতেছি। তো ওইগুলো হচ্ছে তোমাদের ওই মানে যেগুলো প্রয়োজন হচ্ছে না, মানে প্রমাণগুলো আসলে প্রয়োজন নাই বর্তমানে, তোমাদের প্রয়োজন মানে প্রমাণের কোনো ধাপি দরকার নেই আমার। আমরা জাস্ট কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য তোমাকে এগুলো পড়াচ্ছি just। ঠিক আছে, আর অনেক সময় দেখবে যে আমরা ডিরেক্টলি কাজ করতেছি, মানে সূত্র ধরেই অঙ্ক করতেছি, তো ওই ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। তোমার মেইন ফোকাস রাখতে হবে অঙ্কের ফরম্যাটটা তুমি বুঝতে পারছো কিনা। আচ্ছা আমি এই পাঁচটা মুছলাম, তুমি কি এই পাঁচটা লিখছো সবাই? এই পাঁচটা? লিখছি ভাইয়া। ওকে হ্যাঁ ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে আমি মুছলাম। কোনো জায়গায় সমস্যা হলে আমাকে একটু বলিও, সমস্যা নেই। জি এবার দেখো, ভাইয়া লিখছি। হ্যাঁ তাহলে আমরা নেক্সট লাইনে খেয়াল করি। একটু খেয়াল করি, আমরা এখানে পাওয়ার দেখো, এখানে -2 + 1 মানে -1, -2 + 1 মানে -1। তাহলে এখানে আমাদের Q1 Q2 4πε0 যেমন ছিল আমরা বসছে, তো এখানে r⁻1 ডিভাইডেড বাই -1 নিচে বসতেছে, আর পাশে তো লিমিট আছে এখানে ইনফিনিটি থেকে আর।
Q1 Q2 4 pi epsilon naught। এখানে দেখো এখন লিমিট বসানোর পালা। লিমিট বসানো কি আসলে সবাই পারো কিনা জানি না, সবার মনে আছে আশা করি, যতটুকু পারো যে আসলে লিমিট কেমনে বসায়। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো সেই দিক থেকে আমরা যদি খেয়াল করি সবাই, আমাদের যদি একটা এক্সাম্পল দেখি এক্স, আর এখানে মনে করো এটা লোয়ার লিমিট বি, আপার লিমিট মনে করো এ। তো আমার লিমিটটা বসাবো কেমনে, একবার আপার লিমিট বসাবো মানে এক্স এর জায়গায় বসবে একবার এ, মাইনাস আবার এক্স এর জায়গায় বসবে একবার লোয়ার লিমিট বি। এই যে এভাবে এখানে কি কাজ, আমার আপার লিমিট কি আছে, আমার আপার লিমিট হচ্ছে আর আছে। তো এটাকে একটু মডিফাই করি, তো দেখতে এটা এমন হবে 1/r হবে, একটু মডিফাই করলে এমনই হবে, বুঝছো? তো আমি আর এর জায়গায় যদি আর বসাই তো আরই বসবে, চেঞ্জ তো হবে না। এবার সূত্রের মাইনাস, আর এখানে একটা মাইনাস, তাহলে প্লাস, 1/r এর জায়গায় 1/infinity হয়ে গেছে। এই যে আপার লিমিট আর লোয়ার লিমিট ইনফিনিটি বসাই দাও। তো এবার আমরা হচ্ছে গিয়ে নেক্সট ভাবে যাই, Q1 Q2/4 pi epsilon naught ইন্টু, এখানে দেখো 1/infinity মানে কি জিরো না, 1/infinity মানে জিরো, তো এটা জিরো ভ্যানিশ, শুধু কি আছে -1/r আছে, এই -1/r বসছে। তাহলে এখানে আমরা বর্তমানে যেটা পাচ্ছি এটা হচ্ছে ডাব্লিউ এর হিসাব। এখন একটা ঝামেলা আছে এখানে, ঝামেলা কোথায় দেখো, আমরা তো সংজ্ঞাটা পড়ছি, এই সংজ্ঞার মধ্যে খেয়াল করি সবাই, বস্তুর বিরুদ্ধে, বস্তুর কিন্তু পক্ষে না, বস্তুর বিরুদ্ধে কাজ করছে। বস্তুর বিরুদ্ধে কাজ মানে কি, নেগেটিভ না, নেগেটিভ ওয়ার্ক। তো নেগেটিভ ওয়ার্ক হলে কি হবে, আমার এখানে একটা মাইনাস থাকবে, এই জায়গায় একটা মাইনাস থাকবে, এই জায়গায় একটা মাইনাস অ্যাড হবে, একটা মাইনাস অ্যাড হবে, একটা মাইনাস অ্যাড হবে, একটা মাইনাস অ্যাড হবে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস। তাহলে আমরা কি পাচ্ছি, ডাব্লিউ সমান সমান Q1, এভাবে লিখি 1/4 pi epsilon naught ইন্টু Q1 Q2/r। ঠিক আছে, ঠিক আছে কিনা, আমরা একটা ইকুয়েশন পাই গেলাম এখানে, মনে করো ডাব্লিউ ইকুয়েশনটা পাইলাম। এই ইকুয়েশনটা কিন্তু নোট ডাউন করে রাখো ভালো করে, যদি আল্লাহ না করুক তোমাদের ভার্সিটি কোর্সের মধ্যে এই কৃতকাজ দিয়েও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, এটা একটা কনসেপ্ট থেকে প্রশ্ন আসতে পারে, বা এমনও হতে পারে বোর্ড কোশ্চেন চলে আসছে এই কনসেপ্ট থেকে। তো সুতরাং সাবধান, কোন সময় আছে ঠিক নেই। তাহলে তোমরা দেখো, তাহলে আমরা আশা করি এখান দিয়ে ডাব্লিউ হিসেবটা বুঝতে পারছি। তোমরা কি এই পাঁচটা লিখছো, এই পাঁচটা? জি ভাইয়া লিখছি। ওকে ঠিক আছে। আর যে লিখছো কষ্ট করে একটু গ্রুপের মধ্যে নোটটা দিয়ে দিও কেমন, একটু তাড়াতাড়ি করে যাতে সবাই পাইতে পারে। এই এটার কারণে আবার কয়েকজন আবার বসে থাকবে না, সবাই নোট ডাউন করি ভালো করে, খাতা নোটগুলো রাখিও। তো আমরা ডাব্লিউ পাইছি, মনে আছে আমি আগেটা একটা ইকুয়েশন দিয়েছি, এটা 2 নাম্বার ইকুয়েশন হবে। আমরা একটা কিন্তু একটা ইকুয়েশন দিয়েছিলাম, যে 1 নাম্বার একটা ইকুয়েশন দিয়েছিলাম 1 নং, সেখানে আমরা লিখছিলাম যে ভি সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, আশা করি মনে আছে তোমাদের। তো এখানে তো Q1 Q2, ঠিক আছে, তো আমি আপাতত পক্ষের জন্য এটাকে আমরা Q1 ধরে নিলাম, আপাতত পক্ষের জন্য ইকুয়েশন মেলানোর জন্য Q1 ধরে নিছি। কিউ ধরলে যে বা Q1 ধরলে বা Q2 ধরলে যে ভুল হবে এমন কিছুই না, তার সূত্র মেলানোর জন্য লেখা হয়েছে। এখন এখানে আমরা বি সমান হিসাব করি, ডাব্লিউ এর জায়গায় মানটা বসাই দিব 1/4 pi epsilon naught ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর, আর নিচে বসবে Q1। তো এখানে Q1, এখানে Q1 বাদ, তো সূত্র আসে 1/4 pi epsilon naught ইন্টু Q2 ডিভাইডেড বাই আর। এই যে আমাদের ইকুয়েশন, বিভবের সূত্র, বিভবের সূত্র হচ্ছে এটা। তো এটা হচ্ছে কখন অ্যাপ্লাই করবো, যখন তোমার মাধ্যমের জন্য কাজ করতে শুরু করবে বা চার্জ এবং মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে তখন। দেখো আমাদের এই ফর্মুলাটা আর প্রাবল্য, গত ক্লাসে যেটা পড়ছি প্রাবল্যের ফর্মুলা একেবারে ফটোকপি, একেবারে ফটোকপি, শুধু একটা জায়গায় চেঞ্জ হয়েছে, কোথায়, ওইখানে আর স্কোয়ার ছিল, এখানে শুধু আর, জাস্ট এই একটা স্কোয়ার চেঞ্জ হয়েছে, আর বাকি সব সেম, শুধু একটা স্কোয়ার চেঞ্জ করার জন্য আমরা এত কাজ করছি এখন। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলাটা বুঝলাম, বি এর ফর্মুলা বি সমান 1/4 pi epsilon naught Q2 ডিভাইডেড বাই আর। এখানে আমাদের বিভবের পার্ট শেষ হয়েছে। আজকে আমরা তড়িৎ বিভবটা শেষ করলাম, চার্জ ঘনত্ব শেষ করতে হবে, আরো কয়েকটা টপিক আছে শেষ করতে হবে, এগুলো একটু তাড়াতাড়ি, কারণ অধ্যায় একটু তুলনামূলক বড়, তো তো সবাই একটু সাবধানে পড়ালেখা করো যাতে কোনো জায়গায় কোনো মিস না যায়।
তোমাদের লিখে হইলে ভাইকে জানাই। লিখছি ভাইয়া লিখছি। ভাইয়া ওকে ওকে, ঠিক আছে, বুঝলাম তাহলে। তো দেখো আমরা দুইটা কোশ্চেন সলভ করবো। কোশ্চেন ওয়ান, সেটা হচ্ছে এখানে আমাদের একটা এ বিন্দু, এখানে বি বিন্দু, এখানে সি বিন্দু দিল। এখানে মনে করো 2 মিটার, 2 মিটার, 2 মিটার, ঠিক আছে, এটা 2 মিটার। তারপর হচ্ছে আমাদের বলছে এখানে 7 কুলম, এখানে মনে করো হচ্ছে যে দিল 5 কুলম, দিল আর কি ওদের মতো করে। তো আমাকে বলছে এ বিন্দুতে বিভব কত, এই বিন্দুতে বিভব কত, একটা প্রশ্ন গেল। এবার হচ্ছে কোশ্চেন টু মনে করো। কোশ্চেন টু তে বলা হয়েছে একটা বিভব বলছে, একটা বিভব একটা বর্গক্ষেত্র চিন্তা করো। এই বর্গক্ষেত্রের মধ্যে দুটা কর্ণ, দুটো কর্ণ চিন্তা করো। তো এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি, এটা মনে করো ডি। তো এখানে কোশ্চেন, আচ্ছা এটা মনে করো ও। তো কোশ্চেন হচ্ছে কি এখানে আমাদের +4 কুলম, +3 কুলম, -5 কুলম, আর এখানে কিউ বলছে, শুধু কিউ। তো প্রশ্ন হচ্ছে ও বিন্দুতে বিভব শূন্য হলে, শূন্য হলে কিউ এর মান কত, কিউ এর মান কত। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়, তো আস্তে আস্তে আমরা করবো সবগুলো। আমি মোটামুটি তোমাদের বোর্ড কোশ্চেন গুলো কিন্তু সাইড দিয়ে করে ফেলছি। মানে আমাদের যে আলাদা সিকিউ ক্লাস নেই না, ওইটা খুব একটা বেশি দরকার হয় না আর কি। কেন দরকার হবে না, কারণ আমি মোটামুটি তোমাদের প্রত্যেকটা টপিকের পাশে কিন্তু সিকিউ যেগুলো আসছে বোর্ড কোশ্চেনে অ্যানালাইসিস করে ওগুলো পড়াই দিচ্ছে একবার। তাহলে আমার দ্বিতীয়বার এগুলো নিয়ে মানে প্যারা খাইতে না হয় আর কি, একবারে পড়াই দিচ্ছি তোমাদেরকে। ক্লাস একটা লেন্দি হোক সমস্যা নেই, কিন্তু টপিক গুলো শেষ হয়ে যাবে সুন্দর করে। তো আমি দুইটা কোশ্চেন এখানে অ্যাড করছি, একটা কোশ্চেন ওয়ান, একটা কোশ্চেন টু। এটা খুবই সিম্পল প্রশ্ন, এটা মোটামুটি একটু কঠিন হবে, এখন তো সহজ আছে। তো এখন দেখো, প্রথমত আমরা এটা একটু খেয়াল করি। এইটা যত জটিল প্রশ্ন আসতে পারে ওইটাও আমরা সলভ করবো, ঠিক আছে। আগে আমরা এটা সলভ করি। 1 নাম্বারটা, কোশ্চেন ওয়ান দেখো। কোশ্চেন ওয়ানের মধ্যে আমরা তোমাদেরকে আজকে মোটামুটি মানে বোর্ড আগের তুলনায় কি একটু ঠিক লাগতেছে, কালারটা, মানে লাইটের বিষয়টা। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। মানে গতবার ঠিক সবসময় তো আছে। এখানে এখানে একটা আলো করে থাকে, তাই না, এখানে একটা আলো করে থাকে, এটা কিন্তু এখন নাই, বুঝছো। তোমাদেরকে একটা জিনিস দেখাই আগে, আমি কি করছি। আমার রুমের মধ্যে আমি গতকালকে সেট আপ করছি, এই যে এখান দিয়ে এই লাইটটা তো আছে, তারপর এই যে উপরে একটা লাইট লাগাইছি, যার কারণে তোমার আবার এখান থেকে একটু লাইট আছে, এই যে তো কয়েকটা লাইট একসাথে লাগাইছি, আর পিছন দিয়ে একটা আছে। সবগুলা লাইট সেট আপ করে কালকে মোটামুটি একটা ভিউ আনছি, আরো করবো যাতে আরো একটু ক্লিয়ার দেখা যায় সবকিছু। আশা করি আস্তে আস্তে আপগ্রেড হবে ইনশাআল্লাহ। ওকে, দেখো তাহলে আমরা একটু সলভ করে এই অঙ্কটা। এখানে বলছে এ বিন্দুতে বিভব কত, তাহলে দেখো একবার এ থেকে বি এর একটা হিসাব করা যায়, একবার এ থেকে সি এর একটা হিসাব হয়, দুইটা হিসাব। সেক্ষেত্রে এখানে লব্ধি চলে আসবে। তো আমাদের প্রথম হচ্ছে আমরা এ এবং বি নিয়ে কাজ করবো এ বি এর জন্য। যদি আমরা এ বি এর জন্য কাজ করি, তাহলে এখানে কি আসবে, বি ওয়ান ধরলাম, এটাকে b1 = 1/4 পাই এপসিলন নট, আমরা একটা পড়ছি সূত্র, q1/r। তো এখানে এটা তো সূত্র জানি, মান জানি 9 × 10⁹, q1 হচ্ছে আমাদের 7, 7/2। তাহলে এটা যদি হিসাব করি আমরা এখান থেকে, ক্যালকুলেটর তো আনতে পারি না। এটা কত হয় একটু দেখি, ধরো এটা ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। 3.15 into 10⁻10। 3.15, 3.15 টেন হ্যাঁ। টু দি পাওয়ার 10।
আচ্ছা, এটা আসছে আমাদের V1 এত ভোল্ট। ওকে, আমরা V1টা পেয়ে গেছি। এবার আসো, এবি গেল, এখন হচ্ছে গিয়ে এসি। এসি এর জন্য, এসি এর জন্য হবে V2 ইজ ইকুয়াল টু ওই আগের সূত্রটাই, 9 × 9 ইন্টু এটা হবে 5 ডিভাইডেড বাই তোমাদের 2। এটা কত হচ্ছে দেখো তো। 2.25 into 10 inverse 10 to the power 10. হ্যাঁ, 10⁻10 এত ভোল্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা V2 পাইছি। এখন লব্ধির পালা, এখন হচ্ছে লব্ধির পালা। দেখো, বিভবের ক্ষেত্রে লব্ধির কোনো ইউজ হয় না, মনে রাখবা সবাই। প্রাবল্য এবং বলের জন্য যেরকম আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করছিলাম না, বিভবের জন্য এটা লাগবে না। বিভবের ক্ষেত্রে মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে আকর্ষণ বিকর্ষণটা কাজ করে না কিন্তু, ঠিক আছে। বিভবের জন্য আকর্ষণ বিকর্ষণ কেন কাজ করে না? কারণ বিভবের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে বস্তুর বিরুদ্ধে সবসময় কাজ করে। তুমি প্লাসও হলেও তোমাকে কাজ করতে হবে, মাইনাসে হলেও তোমাকে কাজ করতে হবে, মানে বস্তুর বিরুদ্ধেই কাজ করতে হবে সবসময়। এই জন্য এখানে মধ্যবর্তী অ্যাঙ্গেলের আলোচনাটা আসে না বিভবের জন্য, ঠিক আছে। তা আসো, আমরা এখান থেকে হিসাব করি। টোটাল বিভব ইজ ইকুয়াল টু V1 প্লাস শুধু V2 করলেই হবে, এখানে জাস্ট এটা করলেই হবে, প্লাস বিভব গুলো যোগ করলেই হবে। তাহলে সেটা কত হবে? ভাইয়া বিভবের ক্ষেত্রে কি বলছিলেন আবার একটু বলেন তো। মানে বিভবের ক্ষেত্রে পজিটিভ চার্জ বলো বা নেগেটিভ চার্জ বলো, যে চার্জই তুমি বলো না কেন, তাদের মধ্যে কোনো ধরনের মধ্যবর্তী মানে আকর্ষণ বিকর্ষণের কোনো প্রভাব পড়ে না। কেন প্রভাব পড়ে না? কারণ হচ্ছে গিয়ে তোমার পজিটিভ চার্জ হোক কিংবা নেগেটিভ চার্জ হোক, তাদেরকে কি করতে হবে, মানে বিভবকে কাজ করেই আগাইতে হবে, মানে কাজ করতে হবে তাকে, এবং অবশ্যই বস্তুর বিরুদ্ধেই কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি ধরো পজিটিভ, ওই বস্তুটাও পজিটিভ, তাহলে কি করবা? বিকর্ষণ করবা। এখন বিকর্ষণ করলে কি হবে? তাকে তো কাজ করতে হবে, তাকে কাজ করে আসতে হবে, মানে ওই বস্তুর বিরুদ্ধেও কাজ করতে হচ্ছে। তার মানে এখানে আকর্ষণ বা বিকর্ষণ নিয়ে খুব একটা ইফেক্ট পড়ে না বিভবের জন্য, কারণ সবসময় তাকে বস্তুর বিরুদ্ধে কাজ করতে হয় এই জন্য। তো এই ক্ষেত্রে, বুঝছি ভাইয়া। এই ক্ষেত্রে আমাদেরকে এখানে শুধু লব্ধি সূত্র অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা যতগুলো বিভব যোগ পাইবো ওগুলো যোগ করে দিব খালি, আর কিছু করা লাগবে না। তাহলে এখানে 3.15 প্লাস হবে 2.25 10⁻10, আর যোগ করে হয় আমাদের কত আসতেছে? 5. 5.4 into 10 to the power 10. 5, 5.4. 10⁻10 এত ভোল্ট। এইটা আমাদের আনসার। ঠিক, এই অঙ্ক বোর্ডে গরুকতে অনেকবার আসছে, এই ধরনের অঙ্কগুলা বোর্ডে গরুকতে অনেকবার আসছে, তোমাদের ঢাকা বোর্ডে কয়েকবার আসছে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুলে ফেলো সবাই কষ্ট করে এই অঙ্কটা। আমরা নেক্সট প্রশ্নটা এতক্ষণে দেখে নেই। নেক্সট প্রশ্ন আমাদের কি বলছে? খুবই সহজ একটা ম্যাথ, মনে রাখবা। বর্গক্ষেত্রে কেন্দ্রে বিভব হচ্ছে টোটাল বিভবের যোগফল, এটা চাইলে নোট করে লিখে রাখতে পারো। বর্গক্ষেত্রে কেন্দ্রের বিভব টোটাল বিভবের যোগফলের সমান। বর্গক্ষেত্রে কেন্দ্রের বিভব টোটাল বিভবের যোগফলের সমান, ঠিক আছে। তো আমরা এখানে মোট 4টা চার্জ পাইতেছি। এই যে এটা হচ্ছে Q1 চার্জ, এটা Q2 চার্জ, এটা Q3 চার্জ, এটা Q4 চার্জ, 4টা চার্জ। ও এখানে একটা জিনিস দিই নেই আমি। আচ্ছা, এটা হচ্ছে, এটা 2 2 2 2, তার বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহুর মান সমান হবে এখানে। তো এখানে আমাদের মানে এই চিত্র থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে R1 বলো, R2 বলো, R3 বলো অথবা R4 বলো, সবগুলো সমান, সবগুলো 2 মিটার। এবং এবং হচ্ছে গিয়ে তোমার Q1 হচ্ছে আমাদের 4 কুলম, Q2 হচ্ছে আমাদের 3 কুলম, Q3 হচ্ছে গিয়ে আমাদের -5 কুলম, -5 কুলম, আর Q4 হচ্ছে আমাদের শুধু Q। এটা আমাদের অজানা, এটা আমাদেরকে বের করতে হবে। তো এখন যেটা বলছে, ও বিন্দুতে বিভব যদি শূন্য হয়, এই ও বিন্দুতে, এখন আমরা তো জেনে গেছি, আমরা কি জেনে গেছি? আমরা জানি যে V সমান সমান V1 V2 V3 V4, মানে হচ্ছে 4টা বিন্দুতে 4টা বিভব না, ওই 4টা বিভবের মান হচ্ছে কেন্দ্রের বিভবের সমান। 4টা বিন্দুতে 4টা বিভবের যোগফল হচ্ছে কেন্দ্রের বিভবের সমান। তো কেন্দ্রের বিভবটা শূন্য বলেই দিছে আমাদের এখানে। তাহলে V1, এখন হচ্ছে আমরা বিভবের সূত্র যেটা আছে ওটা অ্যাপ্লাই করব। দেখো এখানে সবগুলা বিভবের সূত্রের মধ্যে 1/4πε0 ইন্টু 1/r, এটা তো আসবে, এই লাইনটা তো অবশ্যই আসবে। আর আমরা অলরেডি বুঝে গেছি সবাই যে এখানে সবগুলো আর এর মান সমান, সবগুলো আর এর মান সমান এখানে। কিন্তু ঝামেলা একটা আছে এখানে, ঝামেলা হচ্ছে কোথায় জানো?
ঝামেলা হচ্ছে কি আমাদের তো ও বিন্দু থেকে হিসাব করতে হবে, ও এ, ও বি, ও সি, ও ডি। তো আমি বর্তমানে যে আরটা পাইছি সেই আরটা হচ্ছে বাহুর মান, এই যে বাহুর মান এইটা। আমি তো ও এ, ও বি, ও সি, ও ডি এগুলো পাইনি, আমার তো এগুলো লাগবে, কারণ মধ্যবর্তী দূরত্ব না, যে আরটা আছে এটা তো মধ্যবর্তী দূরত্ব। কার থেকে মধ্যবর্তী দূরত্ব? ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি, ও থেকে ডি এর হিসাবটা। এখন আমার তো এগুলো প্রশ্নে নেই, আমাকে ব্যবহার করতে হবে না আগে, তারপর আমি অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ আমি অ্যাপ্লাই করতে পারবো না। এখন এখানে আমরা এগুলো বের করতে হবে। এর আগে একটু দেখো সবাই, আমি যদি কোনোভাবে এসির মানটা বের করে ফেলতে পারি, এই এসি, এসি কি এই বর্গক্ষেত্রের কর্ণ না না, তো কর্ণের মানটা তুমি যদি বের করে ফেলতে পারো, তাকে তুমি যদি অর্ধেক করো, অর্ধেক করলে কিন্তু তুমি ও এ পেয়ে গেছো। আর ও এ মানে যেটা ওবি ওসি ওডি তাই। এখন প্রশ্ন হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি সূত্র সবাই পারো? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কেউ কি পারো? বাহু রুট বর্গক্ষেত্র টু भैया। রুট রুট বলো বলো। बाहु रूट टू। বাহু রুট টু, হ্যাঁ হবে, রুট টু এ আর কি। রুট আমি বললাম হচ্ছে বাহুর মান হচ্ছে এ, আর তাহলে আমার কর্ণের দৈর্ঘ্য হবে রুট টু এ, মানে রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, স্টেপ সুন্দর হয়েছে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটা হবে কি রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে রুট টু জায়গায় রুট টু থাকলো ইন্টু বাহুর দৈর্ঘ্য তো দুই, তাহলে টু রুট টু। এই যে সবাই একটু মনোযোগ দাও, এসি, এসি এই যে কর্ণের দৈর্ঘ্য, এসি মানে টু রুট টু, এটা হচ্ছে কিন্তু কর্ণের দৈর্ঘ্য। আমার তো এসি লাগবে না, আমার এটা অর্ধেক লাগবে, মানে ও সি বা ও এ লাগবে। তো আমি যদি এখানে হিসাব করি ও এ অথবা ও বি অথবা ও সি অথবা ও ডি, সবগুলোর জন্য হচ্ছে অর্ধেক, টু রুট টু বাই টু, অর্থাৎ শুধু রুট টু। তাহলে বর্তমানে এটা আমাদের আর না, এটা আমাদের আর না, আমাদের আর হচ্ছে বর্তমানে এটা, বুঝছো? এটা হচ্ছে আমাদের আর, এইটা ধরে আমাদের এখন কাজ করতে হবে। তা আমরা এখন মধ্যবর্তী দূরত্ব সবগুলোর জন্য সেম একটাই পাইছি, সেটা কত? রুট টু পাইছি। আমি এটা বুঝলাম, এটা লিখছো তোমরা এটা? হ্যাঁ ভাইয়া। তোমরা কি লিখছি এতটুকু ভাইয়া। এটা বুঝতেছো তোমরা কি লিখতেছি আমি কি বুঝাচ্ছি? জি ভাইয়া। হ্যাঁ, না বুঝলে জিজ্ঞাসা করিও আমাকে। আমি তোমাদেরকে একবার জাস্ট পয়েন্ট যা বেসিক আছে সব ধরে ধরে পড়াচ্ছি, বুঝছো? এই জন্য একটু লেন্দি বা একটু কঠিন, আর এটা কঠিন ভার্সন এখনো বাকি, এটা তো মাত্র বুঝতে হচ্ছে আমার। দেখো আমরা এখন কেন্দ্রে বিভব 20 মাত্র শিখলাম, সেটা টোটাল বিভবের যোগফলের সমান। তো কেন্দ্র বিভব শূন্য অলরেডি পাইলাম। এখন দেখো এখানে সবগুলা বিভবের জন্য এই 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই আর কিন্তু আসবে, মানে Q1 Q2 Q3 Q4 আর কি। তো সবগুলোর জন্য দেখো এই 1/4 পাই এপসিলন নট আর 1/r কিন্তু সেম, কমন চলে আসবে। তাহলে আমি একবারে করে ফেলাই, তাহলে এই 1/4 পাই এপসিলন নট এটা কমন চলে আসছে সবার থেকে, 1/rটাও কমন চলে আসছে, তাহলে কি থাকে আর Q1 Q2 Q3 Q4। তোমরা কি সবাই এই লাইনটা বুঝছো? কারো কোনো প্রশ্ন আছে এই লাইন বুঝতে? বলো তো, এই লাইন বুঝতে কার কোনো প্রশ্ন আছে কিনা? এই লাইনটা আসছে কেমন আমি বুঝিনি, কেউ আসো? না ভাইয়া বুঝছি। ঠিক আছে সুন্দর। তাহলে আমরা এখানে এই 1/4 পাই এপসিলন নট, এই 4 পাই এপসিলন নট কে যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে শূন্য হয়ে যায়, আর কে এখান থেকে এদিকে পাঠালে শূন্য হয়ে যায়। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে তাহলে আপনি এত কষ্ট করে আটটা কেন বের করছেন? আপনি যদি শূন্যই করে দেন, আপনি আটটা কেন বের করছেন? আটটা বাইর করছি কারণ আছে, আমরা তখন ম্যাথ শেষ করিনি, তাহলে আরো ম্যাথ আসবে, আরো ম্যাথ করবো তখন, এটা মাত্র একটা করতেছি। তো এখান থেকে Q1 Q2 Q3 Q4টা শুধু রয়ে গেল। সুতরাং লিখতে পারি না আমরা এখান থেকে Q1 বলতে বুঝি আমরা 4, Q2 বলতে বুঝি আমরা 3, Q3 বলতে বুঝি আমরা -5, আর Q4 বলতে Q ইজ ইকুয়াল টু 0। তো 5 আর আপনি যোগ করলে 7, 7 থেকে 5 চলে গেলে কত হবে? 2, 2 কে ওইদিকে পাঠিয়ে দেয় -2, তাহলে Q এর মান হচ্ছে -2 হলো। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার, এইটার মান। ঠিক আছে, যাও সবাই তুলে ফেলো।
একটা মিনিট দাঁড়াও, আধানটা শেষ হোক, তোমরা লিখো। আচ্ছা, তো এবার আমরা অঙ্কটা আর একটা ধাপে যাই আমাদের। লিখছি ভাইয়া। আচ্ছা দেখো, যদি আমাদেরকে বলতো এখানে যে কিউ ফোরটা, মনে করো এটা আছে, মনে করো কিউ ফোরটা মনে করো আমার কোশ্চেনে আছে, এবং ধরো হচ্ছে কিউ ফোরটা আমাকে কোশ্চেনে দিয়ে দিল এরকম যে মাইনাস 6 কুলম, ধরো ধরো দিয়ে দিলাম -6 কুলম প্রশ্ন মনে করো দিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন করছে ও বিন্দুতে বিভব কত। প্রশ্ন করছে কি এখন ও বিন্দুতে বিভব কত। তাহলে তোমরা কি এটা করতে পারবে না তখন? কেমনে করবো আমি একটু প্রসেসটা বলি। তোমরা হচ্ছে গিয়ে জানো তো যে মানে কেন্দ্রে বিভব, মানে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব টোটাল বিভবের যোগফলের সমান। তার মানে তুমি এটার জন্য এটার জন্য এটার জন্য এটার জন্য চারটা বিভব বের করবা, এই যে চারটা বিভব যোগ করবা, যোগ করলে যেটা পাবা সেটা হচ্ছে ওই কেন্দ্রে বিভবের সমান হয়ে যাবে। পারবা এখন এরকম একটা অঙ্ক? তাহলে সবাই এটা করে ফেলবো। প্রশ্ন হচ্ছে এটা, প্রশ্ন এটা। আচ্ছা -6 না, এখানে মনে করছে -1 দাও। প্রশ্ন হচ্ছে এটা, বলছে ও বিন্দুতে বিভব কত। কোশ্চেন 3, কোশ্চেন 3 হচ্ছে ও বিন্দুতে বিভব কত। এই কোশ্চেনটা করে সবাই আমাকে পাঠাবা। 2-1 বছর তো কেউ পাঠাও না, সবাই পাঠাবে সবাই। কোশ্চেন 3 নাম্বার হচ্ছে ও বিন্দুতে বিভব কত, এটা জিজ্ঞাসা করছে আমাকে। তো এটা করে আমাকে সবাই আজকে রাতের মধ্যে পাঠাবো, ঠিক আছে? এটা যাতে ভুল না হয়। আমরা এখন আরেকটা কোশ্চেন দেখবো, দেখি ওটা করে নিই, তারপর আমরা নেক্সট টপিকে চলে যাবো। আচ্ছা, আমরা এখান থেকে একটা ম্যাথ দেখি কেমন। তো প্রশ্ন হচ্ছে গিয়ে, এটা এটা মুছে দিলে হবে। এটাতে আরো অনেকগুলো ম্যাথ আছে, আমরা C2 তে সবগুলো করবো। এখন মোটামুটি আমি 70% 60% করে দিচ্ছি তোমাদেরকে। এই চিত্র দিয়ে অনেকগুলো ম্যাথ আছে। তো এখানে প্রশ্ন হচ্ছে, আমি এটা আগে দেখো, ডিরেক্ট বলে দিই এখানে। এটা 2, এটা 2, এটা 2, আগের সপ্তাহে, আমরা তো কঠিন না করি।
সিম্পল হিসাব রাখি। তো প্রশ্ন হচ্ছে কি, ও বিন্দুতে ও বিন্দুতে 10 কেজি ভরের বস্তুকে সাম্য অবস্থায় রাখতে সাম্য অবস্থায় রাখতে সাম্য অবস্থায় রাখতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? একবার সহজ প্রশ্ন, কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তাহলে এটা নিয়ম তো বুঝছো তোমরা, কি কি করতে হবে এখানে, নিয়মটা তো আমি বুঝে গেছি আশা করি। নিয়মটা হচ্ছে আমার এখানে ডাব্লিউ এর মানটা অবশ্যই কার সমান হতে হবে? এফ এর সমান হতে হবে, এটা তো শর্ত। ডাব্লিউ এর মানটা এফ এর সমান হইতে হবে, তার মানে আমাকে এখান থেকে ফার্স্টে ডাব্লিউটা এফটা বের করতে হবে। তো এফ এর জন্য আমাকে ও এ আর ও বি নিয়ে এবার কাজ করতে হবে। তা আমি যদি ও এ নিয়ে কাজ করি, ও এর জন্য যদি আমি কাজ করি, তো আমার তো এখানে একটা চার্জ লাগবে। এখানে আমার কোনো চার্জ আছে? এখানে কোনো চার্জ আমার নাই। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, মানে এই ক্ষেত্রে কি করা যায়, আমরা ও এর জন্য কি কাজ করতে পারি? ও এর জন্য আমরা কি করতে পারি, আমরা যে জিনিসটা করবো এখানে, সেটা হচ্ছে কি, এখান থেকে আমরা ফার্স্টে প্রাবল্য বের করবো। কি করবো? প্রাবল্যটা বের করবো। তো এর জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, যাচ্ছি পরে যাচ্ছি। আপাতত আমরা এখান থেকে প্রাবল্যটা বের করবো। প্রাবল্যটা কেন বের করবো প্রশ্ন আসতে পারে। প্রাবল্য বের করবো এই জন্য, যাতে আমরা এফটা বের করতে পারি। এটা আবার কেমন হইলো, প্রাবল্য যে এফটা কেমনে বের করবো আমরা? দেখো আমরা কিন্তু গত ক্লাসে পড়ছি ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, আশা করি সবাই এটা পড়ছি। ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এই ফর্মুলাটা আমরা পড়ছিলাম। তো ওইখানে আমাদের দেখো তো, ই যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু এফ বাই কিউ এর হিসাবটা করতে পারবো। সেটা পারবো কি পারবো না? অবশ্যই পারবো। এই যে আমরা ই বের করতে পারলে এফ ইজ ইকুয়াল টু কিউই, দেখো এফ ইজ ইকুয়াল টু কিউই দিয়ে আমরা কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবো। ঠিক আছে না? তো আমি যদি ই বের করতে পারি, তাহলে তো আমার এখানে এফটাও পেয়ে যাবো। দুইটার জন্য দুইটা এফ পাবো। বুঝতে পারছো তোমাদেরকে আমি? আশা করি বুঝবা এখান থেকে। তাহলে এখানে আমরা ই ওয়ানটা ফার্স্টে করবো। তো ই ওয়ান সমান সূত্র কি জানি আমরা, 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে না? তো আমরা আর এর হিসাবটা এখান থেকে পাই অলরেডি, √2। তো এখানে 9 × 10⁻⁹, কিউ ওয়ান হচ্ছে আমার এখানে কত, 7, 7/√2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে একজন আমাকে ক্যালকুলেশন করে বলো তো দেখি কত আসে এটা। এই তো হয়তো করছো, 3.15 10⁻10 নিউটন পার কুলম। আমরা এটা ই ওয়ান পাইছি। তোমরা কি এটা বুঝছো? ই ওয়ানটা আমি কেন বের করছি বা কেমনে পাইছি? ভাইয়া 3.15 ইন্টু 10⁻10 আসছে। এই যে এটাই তো, তোমরা সবাই বুঝছো অঙ্কটা আমি কেন ই বের করতেছি, ই বের করার রিজন কি? কার কোনো প্রশ্ন আছে কেন ভাই আপনি ই করতেছেন? বুঝি নাই আমি। এমন কোনো প্রশ্ন আছে তোমাদের? ভাইয়া একবার বুঝি। কোন কোন জায়গা থেকে বুঝতাম বলো, তাহলে ওখান থেকে বুঝাই দিই। ভাইয়া এটা কি আর এর মানটা কি √2? হ্যাঁ হ্যাঁ, রুট এই যে আমাদের এই যে এখানে এটা এটা হিসাব করতেছি না, তা আমার তো লাগবে এই অংশ এবং এই অংশ, মানে এই দুইটা মান লাগবে। এই দুইটা মান কার? এই কর্ণের অর্ধেক না, যেটা আমি একটু আগে বুঝেছিলাম। সেম কাজ আমি আবার করছি। তো এই জন্য আমি এটার ব্যাখ্যা বিস্তারিত যাই নাই, সব ব্যাখ্যা এখানে আগে থেকে করা আছে। আর ঐশী খেয়াল করো, ঐশী আমি তো আবার বলতেছি, ও বিন্দুতে 10 কেজি ভরের বস্তুকে সাম্য অবস্থায় রাখতে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? মানে এই বিন্দুতে তুমি যদি কোনো একটা বস্তুকে রাখো, এই 10 কেজি ভরের বস্তুকে রাখো, তাহলে তাকে যদি তুমি সাম্য অবস্থায় রাখতে চাও, কিসে সাম্য অবস্থায় রাখতে চাও, তাহলে তোমাকে এই শর্ত ফিল আপ করতে হবে। শর্তটা কি? ডাব্লিউ সমান সমান এফ। এটা কিন্তু আমাদের গত ক্লাসে বুঝেছিলাম তোমাদেরকে আমি। ডাব্লিউ সমান সমান যদি এফ হয়, এটা কি বুঝেছিলাম তোমাদেরকে? আসলে বুঝেছি মেবি, বুঝলাম না তোমাদেরকে তখন, যে ডাব্লিউ সমান সমান এফ হলে আমরা বস্তুটাকে কি সাম্য অবস্থা রাখতে পারবো। তো এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি এফ হইতে হয়, আমার কি লাগবে? এফ লাগবে। তো এফ বের করার জন্য আমার তো চার্জ লাগবে দুইটা, বাট এখানে কি চার্জ দুইটা আছে? চার্জ ও থেকে এ তো মাত্র একটা চার্জ, ও থেকে বি তে মাত্র একটা চার্জ। আমি একটা চার্জ দিয়ে কি বল বের করতে পারবো? অসম্ভব। তো এই জন্য আমি কি করছি, ও এর জন্য একটা প্রাবল্য পাইছি, ও বির জন্য আমি আরেকটা প্রাবল্য পাবো। প্রাবল্য কেন বের করবো? কারণ আমরা জানি ই সমান সমান এফ বাই কিউ, এটা ফর্মুলা। গত ক্লাসে আমরা এই ফর্মুলা করছিলাম, ই সমান সমান এফ বাই কিউ। এখান থেকে তুমি যদি ই বের করতে পারো, তাহলে এফ ইজ ইকুয়াল টু কিউ ই, এফ ইজ ইকুয়াল টু কিউ ই দিয়ে তুমি কিন্তু চাইলে এফটা বের করতে পারো। বুঝতে পারছো? তাহলে এখান থেকে তুমি এফ পাই গেলা, সহজ একটা হিসাব।
তো F1 তুমি এটার জন্য পাইলা, F2 তুমি এটার জন্য পাইলা, তারপর লব্ধি করলা, বাস চলে আসবে তোমার এর মান। বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, সমস্যা নেই, তোমরা যতবার প্রশ্ন করবা আনসার দাও, কোনো সমস্যা নেই, কোশ্চেন করিও। তাহলে এখান থেকে আমরা পাইছি, E1 পাইছি, হ্যাঁ E1 আমাদের পাওয়া হয়েছে। এখন আমরা E2 বের করবো, E2। দেখো E2 সমান আমি কি করতে পারি, E2 হিসাবটা একটু খেয়াল করি সবাই। E2 সমান আমরা বলতে পারি এখানে ওই আগের মতো হিসাব, 9 × 10⁻⁹ ইন্টু এই Q2/r²। Q2 কত আছে এখানে, 10, 10/√2² এইটা তাহলে কত হয় বলো তো গেলে, 4.5, 45, হ্যাঁ 4.5 হবে নাকি? হ্যাঁ 4.5, জি ভাইয়া। 10⁻10। এই যে দেখো আমরা E2 পেয়ে গেছি, দেখছো, আমরা E2টাও পেয়ে গেলাম। এখন তুমি E1 E2 দুটোই পাইছো, বুঝছো? E1 E2 দুটোই পাইছো। এখন হচ্ছে কি আমরা E1 E2 মধ্যে কাজ করতে হবে। তো এই জায়গায় তুমি হচ্ছে গিয়ে E1 E2 থেকে হচ্ছে আগে F1 F2 টা বের করবা, ঠিক আছে? তো এখানে তুমি যদি F1 টা করতে চাও, F1 সমান কি পাবা, QE বা এরকম যেটা যেভাবে লেখা হচ্ছে, QE পাচ্ছ, QE1। এখানে QE1 বলতে এই কিউ যেটা দেখছো তোমরা, এই কিউটা হচ্ছে কিন্তু এই 7 কুলম হবে, বুঝছো? তাহলে এখানে আমাদের 7 ইন্টু এই যেটা বলবে 3.15 10⁻10, এটা আমরা F1 পাইলাম। এটা কত হয় দেখো তো, এটা কত হয় একবার দেখো তো। ভাইয়া 2.45 ইন্টু 10 10⁻11। 2.25, 2.45। 2.45 10⁻11, 11 চলে গেছে F1, হ্যাঁ এত নিয়ম। দেখো আমরা F1 টা পেয়ে গেছি, এটা F1 ছিল। ওকে, এবার আসো F2। আবার আমরা যদি F2 টা কাউন্ট করি, F2 লেখা যাবে ওই Q2 ইন্টু E2। Q2 তো আমাদের 10 ছিল, আর এখানে ছিল 4.5 10⁻10। এটা তো আর মানে হিসাব করা লাগবে না, বুঝতে পারছো কি হবে, 4.5 10⁻11 হয়ে যাবে এটা। নিউটন, নিউটন। এখন আমরা F1 F2 দুটো পাইছি, দেখছো, F1 F2 পেয়ে গেছি। এখন আমাদের দরকার কি, আমাদের এখন দরকার হচ্ছে মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে দেখো এখানে এই রেখাটা এবং এই রেখাটা দুইটা একটা আরেকটার উপরে কি অবস্থায় আছে, লম্ব হয়ে আছে না? আমাদের এই রেখা মানে OA আর OB, সবাই দেখো OA OB এই দুটা কিন্তু একটা আরেকটার উপরে লম্ব হয়ে আছে। বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এই দুটা ক্ষেত্রে তাদের কর্ণগুলো কিন্তু সবসময় একটা আরেকটার উপরে লম্ব হয়ে থাকে। তাহলে চাইলে নোট ডাউন করে রাখতে পারো যে বর্গক্ষেত্রে এবং আয়তক্ষেত্রে তাদের কর্ণদ্বয় পরস্পর লম্ব থাকে, পরস্পর লম্ব থাকে। তাহলে আমার এখানে যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফাটা হচ্ছে এখানে 90°। তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে না, এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের 90°, ঠিক আছে? তো আশা করি আমরা বুঝতে পারছি সবাই। এখানে আমাদের লব্ধি বের করতে হবে এখন। লব্ধি সূত্র আমরা জানি সবাই, F1 স্কোয়ার F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos আলফা। তো আলফাটা হচ্ছে 90°, তো cos 90 মানে 0। এটা যদি 0 হয়, এইটা পুরোটা 0, এটা পুরো 0, এটা 0 হলে ব্যালেন্স, এটা থাকে এটা F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। তো তোমরা একজনে কষ্ট করে একটা কাজ করে ফেলো, F1 এর মানটা বসাও, F2 এর মানটা বসাও, স্কোয়ার করে যোগ করে রুট করে আমাকে আনসারটা বলো কত হয় এখানে একবার। একজনে কষ্ট করে কাজটা করো, একটু কষ্ট দিচ্ছি। একটু সময় নিচ্ছি এই অঙ্কটার জন্য, কারণ অঙ্কটা আসলে একটু জটিল প্রশ্ন পরীক্ষায় আসে। আবার এমনও প্রশ্ন দেখবা যে এখানেও আছে এখানেও আছে। দেখো আমার যারা একজন হিসাব করো, আমি একটু বলতেছি, তুমি হিসাব করে আমাদের বলি আমাদের এখানে প্রশ্নটা আরেকটু ডিফিকাল্ট হতে পারে। আরেকটু ডিফিকাল্ট মানে কি, আমার তো চার্জ মাত্র এই দুটোই দিচ্ছি আমি, চার্জ দেখো যে এটাতেও আছে এটাতেও আছে,
মানে চার সব গ্রোথ আছে, তখন তোমার বলবে সেম প্রশ্ন আবার করছে, মনে করো এই সেম প্রশ্ন তখন আবার করছে তোমাকে, তখন তুমি কেমনে করবা? তখন এইটা এবং এটা এই দুইটা নিয়ে একটা লব্ধি বল বের করবা, এইটা এবং এইটা নিয়ে আরেকটা লব্ধি বল বের করবা, তারপরে লব্ধি বলগুলোর মধ্যে তুমি আবার লব্ধি সূত্র অ্যাপ্লাই করবে, মানে সেখানে আরো ডাবল কাজ, সেখানে আবার ডাবল কাজ। ওটা আমরা সিকিউতে করবো, এখন আর যাচ্ছি না, এখন তোমরা তোমাকে মাথা ঘুরবে না, দরকার নেই, এটা সিকিউতে গেলে করবো। এই জন্য বলছিলাম এই চ্যাপ্টারটা একটু হালকা, একটু ডিপলি পড়া, হালকা একটু জটিল পড়া, এই চ্যাপ্টারটা কষ্ট করতে হবে তোমাদেরকে, কিন্তু যদি ভালো করে পড়তে পারো ধরে ধরে, তাহলে এই চ্যাপ্টার খুব সহজ তোমার কাছে, আশা করি। এই এটা বলো না, আশা করো না কত হয়, এতক্ষণ কত কথা না। ভাইয়া 5.12 into 10⁻11। আচ্ছা, আমরা তাহলে লব্ধি বলটা পেয়ে গেছি, কেমন? মানে ও বিন্দুতে লব্ধি বল, ও বিন্দুতে লব্ধি বল, ও বিন্দুতে লব্ধি বল 5.12, মানে F10⁻11 নিউটন। এবার আমরা শর্ত মতে কি জানি? শর্ত মতে শর্ত মত লাগবে না, ওজন ডাব্লিউ সমান সমান কত, এমজি না? এম হচ্ছে 10 কেজি বলেছে, জি হচ্ছে 9.8, তাহলে কত হচ্ছে 98 নিউটন। তাহলে আমার এখানে আছে 98 নিউটন, আর এখানে আছে কোথায় 5.12 × 10⁻11, কত তফাৎ! তাহলে সাম্য অবস্থায় রাখতে হলে দেখো তো সবাই, আমার যেহেতু বল এটার পরিমাণ বেশি, মানে আমার এই দিকে যে বলটা প্রয়োগ হচ্ছে উপরের দিকে, উপরে, সেই বলটা কিন্তু তুলনামূলক ভাবে এর ওজন থেকে অনেক বেশি, তার মানে বস্তুটা কোন দিকে চলে যাবে, উপরের দিকে চলে যাবে গা। তা আমার তো উপরের দিকে গেলে হবে না, আমার সমতা করতে হবে। সমতা করতে হলে আমাকে অবশ্যই নিচের দিকে আরো বল প্রয়োগ করতে হবে, আরো ওজন দিতে হবে। তাহলে আমার ব্যবস্থা কি গ্রহণ করতে হবে? আমার নিচের দিকে এফ মাইনাস ডাব্লিউ, এফ মাইনাস ডাব্লিউ কত, 5.12 × 10⁻11 মাইনাস 98, কত হয় বলো তো একজনে, বিয়োগ করলে এটা? 5.12 থেকে আমরা ভাইয়া 98 5.11 into 10⁻11। হ্যাঁ, এত বল বেশি প্রয়োগ করতে হবে, বেশি প্রয়োগ করতে হবে, কারণ আমাদের মানে যা আমরা প্রয়োগ করতাম নিচের দিকে যা ছিল তার থেকেও আরো বেশি প্রয়োগ করতে হবে, কতটুকু, এতটুকু বল বেশি প্রয়োগ করতে হবে, তাহলেই উপরের দিকে নিচের দিকে বলটা সেম সেম থাকবে এবং সাম্য অবস্থায় আসবে। বুঝতে পারছো এই অঙ্কটা? তোমরা আজকে দেখো এই অঙ্কটা কিন্তু মোটামুটি একটু জটিল ছিল, কনসেপ্ট ছিল, যার কারণে একটু সময় লাগছে আর কি আমাদের। আশা করি সবাই বুঝছো অঙ্কটা, সবাই বুঝছো তো? জি ভাইয়া বুঝছি। ওকে, তুলে ফেলো এতক্ষণে, আমরা নেক্সট টপিকে চলে যাব, তড়িৎ বিভবের পাঠ শেষ। আমরা এখন কিছু থিওরি পড়বো, সেটা হচ্ছে গিয়ে চার্জ ঘনত্ব পড়বো এখন, চার্জ ঘনত্ব শেষ করতে হবে। আমাদের ক্লাস লাগবে হচ্ছে এটার উপর আর দুইটা, হলে আমাদের এই চ্যাপ্টার শেষ হবে, একটা নিব হচ্ছে শুক্রবারে, একটা নিব হচ্ছে রোববারে, ঠিক আছে? তারপর চ্যাপ্টার শেষ। আমাদের এটা শুক্রবারে শেষ হতো, তোমাদের যদি ওই দিন ক্লাস নিতে পারতাম তাহলে হতো। আচ্ছা দাও, এটা তুলে ফেলো সবাই, আমরা এরপরে পাবো চার্জ ঘনত্ব। আমি কি এই পাঁচটা বুঝবো? হ্যাঁ ভাইয়া বুঝেন। তোমরা তুলে ফেলো দ্রুত এটা।
এই সবার কি লেখা হয়েছে এটা? দেখি লেখা হয়েছে সবার? হয়েছে ভাইয়া। জি ভাইয়া লিখছি। ওকে, তাহলে এটা মুছে ফেলছি। দেখো আমাদের ছোট্ট টপিক এটা, একটা ছোট টপিক, চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব হচ্ছে গিয়ে কোনো পরিবাহীর একক ক্ষেত্রফলে বা কোনো পরিবাহীর পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বা ক্ষেত্রফলের যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে আমরা বলবো যে চার্জ ঘনত্ব, যাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। এখন এখানে এই জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলে ক্ষেত্রফলে চার্জ প্রয়োজন কিউ পরিমাণ, ঠিক আছে? চার্জ প্রয়োজন কিউ পরিমাণ। সুতরাং একক ক্ষেত্রফল যেহেতু বলছে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল এ চার্জ প্রয়োজন কিউ ডিভাইডেড বাই এ পরিমাণ, ঠিক আছে? এটা যদি এটা গোলকের পৃষ্ঠের জন্য হয়, তার জন্য গোলকের পৃষ্ঠের জন্য যদি হয়, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রে এটা দাঁড়াবে সিগমা ইজ ইকুয়াল টু, এটা তো সিগমা, ঠিক আছে? এটা তো সিগমা, সিগমা সমান কিউ বাই এ। তো যেটা যদি গোলকের পৃষ্ঠের জন্য হয় সেক্ষেত্রে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ ইজ ইকুয়াল টু হবে কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার, যেখানে এই আর বলতে বোঝাচ্ছে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে? এতটুকু। তো সিগমার যে একক, সে এককটা হচ্ছে কুলম্ব মিটার ইনভার্স টু। কুলম্ব মিটার, কেউ আবার এটাকে সেন্টিমিটার মনে করিও না, এটা কুলম্ব, কুলম্ব মিটার ইনভার্স টু, কুলম্ব কুলম্ব মিটার ইনভার্স টু, ঠিক আছে? তুলে ফেলো এটা এতটুকু, এটা এতটুকু। তাহলে আমাদের জানলাম আজকে রিপোর্টটা শেষ করতে হবে, এখন আরো দুইটা বিষয় বাকি রয়ে গেছে, ছোট ছোট বিষয়, বেশি বড় না, ছোট বিষয়, ওগুলো করলে মোটামুটি আজকে পড়া হয়ে যাবে। তোমাদের লিখে হইলে আমাকে আপডেট দিও লেখা হয়েছে কিনা। ও মা। তোমাদের লিখে হয়েছে সবার? জি ভাইয়া লিখছি। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে কি এটার উপর একটা ম্যাথ করবো। দেখো আশা করি বুঝতে পারছো সবাই, সিগমা মানে হচ্ছে তোমার, এখানে সিগমা কিন্তু না, সিগমা মানে হচ্ছে তোমার চার্জ ঘনত্ব। আর চার্জ ঘনত্ব কি বোঝা গেছে, একটা নির্দিষ্ট পৃষ্ঠের ক্ষেত্রফলের উপরে তোমার যে পরিমাণ চার্জ প্রয়োগ করতেছো বা প্রয়োজন হচ্ছে, একটা ক্ষেত্রফলের উপরে যে চার্জের প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে আমাদের চার্জ ঘনত্ব। এটাকে কিউ বাই এ বলা হয় বা কিউ বাই এ। আর এটাকে যদি গোলকের পৃষ্ঠের জন্য আমরা কাউন্ট করি তাহলে কিউ বাই 4 পাই আর স্কোয়ার, যেখানে আর মানে গোলকের ব্যাসার্ধ। তো আমরা একটা ম্যাথ দেখি এখান থেকে। 5 × 10⁻⁸ মিটার ব্যাসার্ধের ব্যাসার্ধের একটি গোলকের পরিবাহীতে, একটি গোলকের পরিবাহীতে পরিবাহীতে গোলকের পরিবাহীতে এতটি ইলেকট্রন আছে। 10⁻⁶ এতটি ইলেকট্রন আছে। এই পৃষ্ঠের চার্জের ত্বরণ ঘনত্ব কত? এই পৃষ্ঠের চার্জের ত্বরণ ঘনত্ব কত? ত্বরণ ঘনত্ব কত আমাকে জিজ্ঞাসা করছে। এটাই এতটুকুই। এখানে এখানে একটু খেয়াল করি আমরা সবাই, আমাদের এখানে কি করতে বলছে, চার্জের তল ঘনত্ব বের করতে বলতেছে, মানে সিগমাটা আমাদের বের করতে বলতেছে। এখানে সিগমা কত জিজ্ঞাসা করছে। এখন মোটামুটি আমাদের ইনফরমেশন কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছে আমাকে এখানে। এই যে এটা দিচ্ছে, এটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, আর এটা কি এখানে, এটা তো সংখ্যা এন দিছে, এন,
এরা মানে আমরা জানি সবাই, ইলেকট্রনিক চার্জ 1.6 10⁻⁻19 কুলম্ব। এইগুলো আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে সূত্র হচ্ছে আমার এটা সিগমা সমান সমান কিউ বাই এ, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু বলেই দিছি এটা একটা কি, এটা একটা গোলক, এটা একটা গোলক, যেহেতু গোলক বলেই দিছে আমরা এখন চাইলে অ্যাপ্লাই করতে পারি কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার, এখানে আর এর মানটা প্রশ্নে দিয়েই দিছে আমাদের। কেমন? তো একটা প্রশ্ন হচ্ছে যে কিউ তো প্রশ্ন দেয় নাই, কিউ তো প্রশ্ন নাই, তাহলে কিউ সমান কি লিখতে পারি, এন লিখতে পারি, কিউ ইজ ইকুয়াল টু এন আমরা লিখতে পারি। এটা কিন্তু আমরা 9 থেকে পড়ে আসছি, কিউ সমান সমান এন, চার্জ এবং চার্জের সংখ্যা এবং চার্জ দিয়ে যদি গুণ করি আমরা কিন্তু চার্জ পাই যাই। ঠিক আছে, তো এখান থেকে 4 পাই আর স্কোয়ার। তো এন হচ্ছে আমার এখানে কত, 10⁻6, ই হচ্ছে আমার 1.6 10⁻⁻19, 4 পাই আর এটা হবে 5 10⁻⁻8, ঠিক আছে না? ওকে, তাহলে আমার কত হয় এখানে, একজন আমাকে এটা আনসারটা বলো, এটা কত? আচ্ছা আনসার বড় লাগবে না, আচ্ছা আনসার 5.09, 5.09 কুলম মিটার ইনভার্স, এটা আনসার কুলম মিটার ইনভার্স। দাও এই অঙ্কটা বুঝছো তোমরা? হ্যাঁ, জি ভাইয়া বুঝছি। তুলে ফেলো তুলে ফেলো তুলে ফেলো তাড়াতাড়ি করে। কোথাও যদি ক্লিয়ার না থাকে রেকর্ডেড দেখে নিও আর কি, তখন ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। যে পয়েন্টটা একটু বুঝতে সমস্যা হয়েছে রেকর্ডেড দেখে নিতে হবে। তোমাদের লিখে হইলে আমাকে আপডেট দিও। ভাইয়া লিখছি। ওকে লিখছি ভাইয়া। ওকে ওকে, আমরা তাহলে নেক্সট টপিকে যাই। কারণ আমরা দুইটা সম্পর্ক শিখবো, দুইটা সম্পর্ক। একটা হচ্ছে গিয়ে প্রাবল্য ও বিভবের সম্পর্ক, একটা হচ্ছে প্রাবল্য ও বিভবের সম্পর্ক, এটা একটা। আরেকটা শিখবো হচ্ছে আমরা প্রাবল্য ও চার্জ ঘনত্ব সম্পর্ক। ঠিক আছে, দুইটা সম্পর্ক। একটা প্রাবল্য বিভব, তাহলে দেখি আমরা প্রাবল্যের সূত্র আমরা পড়ছি যে ই সমান সমান 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, এক নাম্বার ইকুয়েশন। আবার বিভবের ফর্মুলা পড়ছি আমরা 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। একটু দেখো, আমরা যদি এক ও দুই থেকে খেয়াল করি, এক ও দুই হতে, তাহলে আমরা প্রাবল্যের সূত্রটা খেয়াল করি, ই সমান সমান 1/4πε0। দেখো এখানে কিউ বাই আর স্কোয়ার না, আমি চাইলে এভাবে লিখতে পারি কিউ বাই আর ইন্টু 1/r। তো এটা সেম কথা, এটা সেম কথা, এটা একই কথা বোঝাচ্ছে। তো এখানে দেখো এই অংশটা যেটা আছে এটা কি, হ্যাঁ এটা কি, এটা বিভব না, এটা বিভব না, এই যে ভি ইন্টু 1/r। লিখে লিখতে পারি এখান থেকে ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু আর। এই যে দেখো সম্পর্ক সূত্র, প্রাবল্যের সাথে বিভবের সম্পর্ক যে সূত্রটা তৈরি হয়েছিল সেটা। এখন হচ্ছে প্রাবল্য এবং চার্জ ঘনত্ব। তো প্রাবল্য আমরা জানি একটা যে পড়ছি 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর এখানে লেখা যাবে ই সমান, সরি, সিগমা সমান সমান, মাত্র শিখলাম আমরা কিউ বাই 4 পাই আর স্কোয়ার। ওকে, দেখো মনোযোগ দিয়ে দেখো, এক ও দুই হতে, এক ও দুই হতে ই সমান সমান, এখানে আমরা একটু মডিফাই করব। কি মডিফাই করব, এই কিউটাকে উপরে নিয়ে আসছি, এখানে 4 পাইকে তাকে আলাদা করছি, আর এখানে আর স্কোয়ারটা নিয়ে আসছি, আর এখানে 1/ε0 কে আলাদা করছি। দেখো মানে এটাকে মডিফাই করছি আমি, করে 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 ফেলছি। হ্যাঁ,
তো এখানে এইটা এবার কি বলতো, এটা এটা মানে কি, এটা মানে চার্জ ঘনত্ব সিগমা ইন্টু 1/ε। এখান থেকে কি দেখা যাবে, সিগমা সমান সমান ই এপসাইলন নট, এই যে আরেকটা সম্পর্ক, সিগমার সাথে প্রাবল্যের সম্পর্ক। এখানে প্রাবল্য বিভবের সম্পর্ক সিগমার সাথে, মানে চার্জ ঘনত্বের সাথে তোমার হচ্ছে প্রাবল্যের সম্পর্ক। তোমরা সবাই কি দুটো সম্পর্ক বুঝতে পারছো, এই দুটো সম্পর্ক? হ্যাঁ ভাইয়া। কার কোনো ভাইয়া প্রশ্ন, বুঝছি। কার কোনো প্রশ্ন আছে? তোমাদের লিখা হইলে আমাকে আপডেট দিও। এরপরে আমাদের লাস্ট টপিক আজকের জন্য। লিখছি ভাইয়া। ওকে, লাস্ট টপিক দেখো, গোলকের বিভব ও প্রাবল্য। গোলকের বিভব ও প্রাবল্য, আমি এটা মুছলাম। এই আজকে সবাই আছো তো, নাই কে শুধু আজকে, আজকে নাই কে? রিপ্তি। বাকিরা সবাই কি অ্যাটেন্ড করেছো নাকি গেছো নাকি? না সবাই তো আছে। রিপ্তি নেই খালি, কেন রিপ্তি গিয়েছে আজকে? তুই জানো কেউ রিপ্তি গিয়েছে? ভাইয়া ওর প্রাইভেট থেকে আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা, এটা জানাবে না? রিপ্তি কি ঢাকায় না ফেনীতে? ও ফেনীতে। তো ও তো প্রাইভেট অফিসে কালকে বলবো না এটা আমাদের, তাহলে আমি তো তোর আর আধা ঘন্টা পিছিয়ে যেতাম। এটা বলতে হবে না এগুলো? ঢাকা তাহলে মানলাম যে জ্যামের কারণে দেরি হয়ে গেছে, সমস্যা নেই। এটা কমন জিনিস, জ্যামের কারণে দেরি হবে। আচ্ছা, কেস ওয়ান দেখো, এখানে মোট তিনটে কেস শিখবো। গোলকের বিভব, এই যে একটা গোলক তুমি চিন্তা করো, একটা গোলক চিন্তা করো, এই গোলকের এটা হচ্ছে তার কেন্দ্র, এবং এই গোলকের এটা হচ্ছে তার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। গোলকের ব্যাসার্ধ আমরা ধরলাম ক্যাপিটাল আর, ঠিক আছে? তো আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, এবার ধরো আমি গোলক থেকে বাহিরে কোনো একটা পয়েন্ট যদি নেই, এই বাইরে একটা পয়েন্ট নেই, তাহলে ওই বাহিরের পয়েন্ট মানে এই কেন্দ্র থেকে বাহিরের পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হবে স্মল আর। ঠিক আছে, তাহলে স্মল আরটা কি, কেন্দ্র থেকে, কেন্দ্র হতে বাহিরের বিন্দুর দূরত্ব। কেন্দ্র হতে বাহিরের বিন্দুর দূরত্ব, ঠিক আছে? ওকে, আমরা ধরো এইটা ধরে তিনটা কেস দেখবো। তো কেস ওয়ান হচ্ছে গিয়ে, যদি আমাদের যদি আমাদের এমন হয় যে যে আমাদের আর এর মানটা ক্যাপিটাল আর থেকে বড় হচ্ছে, আর এর মানটা মানে স্মল আরটা আর কি, মানে বাহির যে বিন্দুটা আছে ওটা যদি ক্যাপিটাল আর থেকে বড় হয়, তখন তখন আমাদের প্রাবল্য, তখন আমাদের কি হবে জানো নি? তখন আমাদের ওই দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্বটা হয়ে যাবে স্মল আর এর সমান হয়ে যাবে। তখন আমাদের প্রাবল্যের সূত্র আসবে, প্রাবল্য তখন আসবে হচ্ছে গিয়ে ই সমান সমান 1/4πε0 ইন্টু কিউ ডিভাইডেড বাই স্মল আর। আর তখন আমাদের বিভবটা আসবে v is equal to স্কয়ার হবে 1/4πε0 ইন্টু কিউ বাই আর। এটা হবে কখন, যখন আমাদের আর স্মল আরটা ক্যাপিটাল আর থেকে বড় হবে তখন। এবার আসো,
মানে এটা কেমন, চিত্রটা কেমন হবে? চিত্র এটা, এটা আচ্ছা, এটা তো আঁকা লাগতেছে না। এই চিত্রের জন্য এটা কেস ওয়ানের জন্য চিত্র এটাই। এবার হচ্ছে কেস টু। কেস টুটা খেলবো। কেস টু হচ্ছে যদি আমাদের স্মল আর এবং ক্যাপিটাল আর সমান হয়ে যায়। যদি আমাদের স্মল আর, যদি আমাদের স্মল আর এবং ক্যাপিটাল আর সমান হয়ে যায়, তখন হচ্ছে কি আমাদের এরকম আর কি, এই গোলকটার এই যে এটা স্মল আর আর এটা ক্যাপিটাল আর যদি সমান হয়ে যায়, তখন ওই ক্ষেত্রে আমাদের প্রাবল্য যেটা হবে, প্রাবল্য ই সমান সমান হবে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কয়ার, এবং বিভবটা কি হবে, d is equal to 1/4πε0 কিউ ডিভাইড বাই আর। এই যে এটা খাটতেছে তখন। ওকে, এবার হচ্ছে কেস থ্রি, সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট। এটা দিয়ে প্রশ্ন বেশি হয় আর কি। যদি আর এর মানটা স্মল ক্যাপিটাল আর থেকে ছোট হয়ে যায়, মানে স্মল আর এর মানটা যদি ক্যাপিটাল আর থেকে ছোট হয়, তখন এই যে এটা মানে কি, এটা মানে হচ্ছে তুমি ধরো একটা গোলক তুমি চিন্তা করো, তো তোমার এখানে এটা হচ্ছে তোমার গোলকের ব্যাসার্ধ, বাট তোমার হচ্ছে গোলকের মধ্যে, গোলকের মধ্যে যে কোনো বিন্দুতে, মানে এটা নাম, টপিকটার নাম হচ্ছে এরকম আর কি, গোলকের মধ্যে যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে আমরা যদি প্রাবল্য হিসাব করতে চাই, প্রাবল্য সেখানে আমাদের ই সমান হচ্ছে, প্রাবল্য সেখানে হচ্ছে শূন্য। এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি প্রাবল্যটা আবার শূন্য হবে, কিন্তু প্রাবল্য শূন্য, বাট কিন্তু বি এর মানটা থাকবে। বি এর মানটা সেখানে হয়ে যাবে 1/4πε0 কিউ ডিভাইড বাই কি হবে, কিউ ডিভাইড বাই আর, এটা থাকবে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আছে এখানে একটা, যে প্রশ্ন হচ্ছে কি, প্রাবল্য কেন শূন্য হয়েছে এখানে, মানে আমার যদি গোলকের ভিতরে আমি যদি কোনো একটা বিন্দু থেকে ওই প্রাবল্য হিসেব করতে চাই, তখন কেন তা শূন্য হবে, কেন সেটা শূন্য হবে? কারণ শুনো, গোলকের মধ্যে আমাদের, গোলকের মধ্যে হচ্ছে আমাদের ওই আকর্ষণ বিকর্ষণ একটা পয়েন্ট আছে, ঠিক আছে? তো তুমি যখন গোলকের পয়েন্টের ভিতরে চলে আসবা, ওখানে কোনো ধরনের আকর্ষণ বিকর্ষণ নাই, মানে আকর্ষণ বিকর্ষণহীন। তোমরা গুগলে সার্চ দিলে বা চ্যাট জিপিটি সার্চ দিলে পাই যাবা, বা বই খুঁজলেও পাই যাবা, যে গোলকের মানে ভিতরে আমার কোনো ধরনের আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না। বুঝতে পারছো? গোলকের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না। আর এই জন্য গোলকের মধ্যে যেহেতু কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করে না, সেই জন্য আমাদের গোলকের মধ্যে প্রাবল্য, যেহেতু যেহেতু জিনিস আর একটু ব্যাখ্যা করি, যেহেতু আমাদের এফ লাইন, মানে গোলকের মধ্যে এফ লাইন, এফ মানে কি, মানে কিউ আর কি, কিউ এর কোনো নাই, কি বলবো, কিউ না, কিউ বললে ভুল হবে, মানে এফ এর কোনো অস্তিত্ব নেই। এফ কি আকর্ষণ বল না বা বিকর্ষণ বল না? তো গোলকের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের কোনো অস্তিত্ব নাই। তার মানে কি, ই সমান সমান আমরা কি জানি, এফ বাই কিউ না? তো যেখানে এফ টাই শূন্য, সেখানে অবশ্যই ইটাও তো শূন্য হবে। এই কারণে, কারণ কি এখানে এফ টাই শূন্য, এফ টাই এখানে শূন্য, এই কারণে আমাদের ইটাও শূন্য হচ্ছে। আমি এরপরে আসো, বিভব তাহলে কেন হচ্ছে? আমি বলছিলাম তোমাদেরকে, বিভব আকর্ষণ বিকর্ষণ নিয়ে কাজ করে না। বিভব কাজ করবে কি, তাকে তার বিরুদ্ধে কাজ করাইতে হবে, আর সে যেটা চাচ্ছে না সেটা নিয়ে তার কাজ করতে হবে। বলছিলাম না একটু আগে, যে আমার বিভবটা নিয়ে কাজ করতে হবে, সেখানে কোনো ধরনের আকর্ষণ বিকর্ষণ থাকবে না। বাট প্রাবল্য যখন আমরা কাজ করব, তখন আমাদের আকর্ষণ বিকর্ষণ থাকবে, কারণ প্রাবল্য বলের সাহায্যে ক্রিয়েট হয়, তৈরি হয়। এই কারণে, তোমরা কি বুঝতে পারছো কেন শূন্য হয়েছে? জি ভাইয়া। আরেকবার বুঝাই দেন। আচ্ছা, আমি আবার একটু বুঝাই বলি। গোলকের মধ্যে কোনো ধরনের আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না। গোলকের মধ্যে, গোলকের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে না, এই জন্য সেখানে বলের মানটা শূন্য হয়। আর যেহেতু বলের মানটা শূন্য, সেহেতু প্রাবল্যের মানটাও সেখানে শূন্য হয়। কেন প্রাবল্যের মান শূন্য হয়? কারণ আমরা জানি ই সমান সমান এফ ডিভাইডেড বাই কিউ, যেখানে এফ ই শূন্য, তার মানে আমার ইটাও কি হবে, এখানে শূন্য হবে। ঠিক আছে, যেহেতু আমার এফ শূন্য, এই জন্য আমাদের ই শূন্য। এটা তো বোঝা গেছে। এখন আসলে বিভব কেন হয়েছে, কারণ বলছিলাম বিভব চার্জের আকর্ষণ বিকর্ষণ নিয়ে কাজ করে না, মানে আকর্ষণ বিকর্ষণ নিয়ে তার কোনো ইফেক্ট, তার কোনো মাথা ঘামানো নেই, সে এটা নিয়ে মাথা ঘামানো হয় না, কারণ বিভবের এই ধরনের কিছুই নেই। বিভব কাজ করে হচ্ছে বস্তুর বিরুদ্ধে কাজ করে, ঠিক আছে, কিন্তু প্রাবল্য বল নিয়ে কাজ করে। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি।
ওকে, আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে এখানে বলো তো, এই তিনটে কেসের মধ্যে? না ভাইয়া, বুঝছি। বুঝছি সব। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকুই। আমাদের আজকে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, তো আশা করি ক্লাস আজকে আলহামদুলিল্লাহ ঠিক মতো করাতে পারছি। আজকে সবকিছু ঠিকঠাক ছিল। তোমাদের আর দুইটা ক্লাস লাগবে, কারণ ব্যাপারটা বড়, তো এই জন্য ক্লাস সংখ্যা বেশি লাগতেছে। এই জন্য আমি এক ক্লাসে সব পড়াইতে গেলে তোমরা হচ্ছে কি ভুলে ফেলবে সবকিছু। এই জন্য এক ক্লাসে সব পড়াচ্ছি না, পরবর্তী ক্লাসটা সহজ হবে, ওইগুলা সহজ টপিক। ওগুলো হচ্ছে ওই আমরা চলগড়ে যেগুলো পড়ছি সার্কিট নিয়ে, ওই টাইপের কিছুটা। ঠিক আছে, ওটা সহজ থাকে। তাহলে আজকের ক্লাস আমি এতটুকু রাখলাম, কেমন? পরের ক্লাস শুক্রবার ইনশাল্লাহ। বুঝতে পারছো? ঠিক আছে। সবাই বুঝছো তো ক্লাস?